ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আজকে আমরা ক্লাস 9-এর ইতিহাসের ফার্স্ট চ্যাপ্টারে ফরাসি বিপ্লবের ফলাফল সম্পর্কে আলোচনা করব। কনসিকুয়েন্সেস অফ ফ্রেঞ্চ রেভলিউশন, ফরাসি বিপ্লবের ফলাফল অথবা ফরাসি বিপ্লবের প্রভাব সম্পর্কে আলোচনা। 1789 সালে ফ্রেঞ্চ রেভলিউশন বা ফরাসি বিপ্লব পৃথিবীর ইতিহাসে একটি নতুন অধ্যায়। এই বিপ্লব 1917 সালের রুশ বিপ্লবের ঘটে। 1917 সালে রুশ বিপ্লব ছাড়া অন্য কোনো বিপ্লব ফরাসি বিপ্লবের মতো আলোড়ন সৃষ্টি করতে পারেনি। তাই ফরাসি বিপ্লবের ফলাফল সুদূর প্রসারী ফরাসি দেশে এবং পৃথিবীর অন্যান্য দেশের উপর। ঐতিহাসিক ডেভিড থমসন বলেছেন, প্রথম বিশ্বযুদ্ধের আগে ফরাসি বিপ্লব আধুনিক ইউরোপের সবথেকে গুরুত্বপূর্ণ ঘটনা। জার্মানির দ্বন্দ্বমূলক বস্তুবাদী দার্শনিক, ঐতিহাসিক বস্তুবাদী দার্শনিক কার্ল মার্কস বলেছেন, ফরাসি বিপ্লব হলো দানবীয় ছাঁটা। ফরাসি বিপ্লব পুরাতন তন্ত্রকে ধ্বংস করে দিয়েছে, পুরাতন তন্ত্রকে সম্পূর্ণভাবে অপসারিত করেছে। এই বিপ্লবের ফলে ফরাসি দেশে এবং পৃথিবীর বহু দেশে পুরাতন ধ্যান ধারণা, পুরাতন চিন্তা চেতনার অবসান ঘটিয়েছে এবং সেই জায়গায় নতুন ধ্যান ধারণা, নতুন চিন্তা চেতনা সৃষ্টি করেছে। ফরাসি বিপ্লব ফরাসি তথা বিশ্বের বিভিন্ন দেশে একটা নতুন অধ্যায় সৃষ্টি করেছে। ফরাসি বিপ্লবের ফলাফলগুলি আমি তোমাদের সামনে পয়েন্ট আকারে তুলে ধরব এবং পয়েন্টের মূল বিষয়টা প্রথমে বলবো। তোমরা খাতায় লিখে নিবে ভিডিও চালিয়ে। 1 নাম্বার পয়েন্ট, রাজতন্ত্রের অবসান। পয়েন্ট হলো রাজতন্ত্রের অবসান। ফরাসি বিপ্লব ফ্রান্সে যে পুরাতন রাজতন্ত্র ছিল, কেন্দ্রীভূত স্বৈরাচারী রাজতন্ত্র ছিল, সেই রাজতন্ত্রের অবসান ঘটিয়েছে। 1789-এর বিপ্লব ফ্রান্সে দীর্ঘদিন ধরে স্বৈরাচারী রাজাদের স্বৈরাচারী কার্যকলাপ, দুর্নীতিমূলক কার্যকলাপ, অন্যায় অবিবেচনামূলক কার্যকলাপ বন্ধ করে দিয়েছে, তার অবসান ঘটিয়েছে। ফরাসি বিপ্লবের আগে রাজা চতুর্দশ লুই বলতেন, আই অ্যাম দ্য স্টেট, আমি রাষ্ট্র। তিনি স্বৈরাচারী রাজা ছিলেন। ফ্রান্সের সমস্ত ক্ষমতা চতুর্দশ লুই নিজের হাতে
কেন্দ্রীভূত করে। ষোড়শ লুই বিপ্লবের সময় রাজা ছিলেন। এই ষোড়শ লুই বলতেন, আমার ইচ্ছাই হলো আইন, আমি যেটা ইচ্ছা করব সেটাই হবে আইন, আর সেই আইনকে সবাই মেনে চলবে। তাহলে চতুর্দশ লুইয়ের বক্তব্যের মধ্যে দিয়ে স্বৈরাচারী কেন্দ্রীভূত শাসন ব্যবস্থা গড়ে উঠেছিল, রাজতান্ত্রিক ব্যবস্থা। আবার ষোড়শ লুইয়ের বক্তব্য থেকে বোঝা যাচ্ছে যে স্বৈরাচারী রাজতন্ত্র প্রতিষ্ঠিত ছিল। ফ্রেঞ্চ রেভলিউশন 1789-এর এই স্বৈরাচারী রাজতন্ত্রের অবসান ঘটিয়েছে। রাজতন্ত্র দৈব শক্তির উপর নির্ভরশীল ছিল। রাজারা নিজেদেরকে ঈশ্বরের প্রতিনিধি বলে প্রচার করতেন। সেই স্বৈরাচারী রাজতন্ত্রের অবসান ঘটিয়েছে ফরাসি বিপ্লব। ফরাসি বিপ্লব তাহলে আমরা দেখছি পুরাতন তন্ত্রের অবসান ঘটিয়েছে। নাগরিকদের অধিকারের ঘোষণা করেছে সংবিধান সভা বিপ্লবের পর। নাগরিকদের অধিকারের ঘোষণার দ্বারা রাজতন্ত্রের যে অবাধ ক্ষমতা, নিরঙ্কুশ ক্ষমতা, অপ্রতিহত ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছে এবং নাগরিকদের অধিকার প্রতিষ্ঠিত করা হয়েছে। এবং রাজতন্ত্রে ফরাসি বিপ্লব উচ্ছেদ করেছে, প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। ফরাসি দেশের ইতিহাসে ফরাসি বিপ্লবের মাধ্যমে প্রথম প্রজাতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়। নাম্বার 2, 2 নম্বরের হেডলাইন লিখবে সামন্ততন্ত্রের অবসান। সামন্ততান্ত্রিক সমাজ ব্যবস্থা ফরাসি দেশে ফরাসি বিপ্লবের আগে ছিল। এই সামন্ততান্ত্রিক ব্যবস্থাতে সমাজে বিশেষ অধিকারভোগী শ্রেণী ছিল, আর অন্যদিকে অধিকারহীন শ্রেণী ছিল। যাজক এবং অভিজাত শ্রেণীর, আবার সব যাজক নয়, মুষ্টিমেয় যাজক শ্রেণী, আবার সব অভিজাত শ্রেণী নয়, মুষ্টিমেয় ধনী অভিজাত শ্রেণীর হাতে ক্ষমতা ছিল। এবং এই মুষ্টিমেয় যাজক এবং অভিজাতরা ছিল অধিকারভোগী শ্রেণী। এরা 96% সুযোগ সুবিধা, ফ্রান্সের রাষ্ট্রের সুযোগ সুবিধা এরা ভোগ করত। অন্যদিকে তোমার সাধারণ মানুষ, যাদের সংখ্যা 96% সংখ্যা, তৃতীয় সম্প্রদায়ের মানুষ অধিকার থেকে বঞ্চিত ছিল। ফরাসি বিপ্লব এই সামন্ততান্ত্রিক ব্যবস্থার যে বৈষম্যমূলক ব্যবস্থা, অর্থাৎ যাজকরা ছিল ফার্স্ট স্টেট, অভিজাতরা ছিল সেকেন্ড স্টেট, আর তৃতীয় সম্প্রদায়ের মধ্যে ছিল উদীয়মান ধনিক বণিক শ্রেণী, মধ্যবিত্ত বুর্জোয়া শ্রেণী, কৃষক শ্রেণী, শ্রমিক শ্রেণী, ফেরিওয়ালা, খেটে খাওয়া মেহনতি মানুষ। তৃতীয় সম্প্রদায়ের সাধারণ মানুষ, কৃষক, শ্রমিক, ফেরিওয়ালা, অল্প আয় সম্পন্ন মানুষ, তারা অধিকার থেকে বঞ্চিত ছিল। ফরাসি বিপ্লব এই ব্যবস্থাকে, সামন্ততান্ত্রিক এই ব্যবস্থাকে বিলোপ করে, এই ব্যবস্থাকে তুলে দেয়। সেখানে ফরাসি বিপ্লবের পর সংখ্যাগরিষ্ঠ তৃতীয় সম্প্রদায়ের মানুষের সুযোগ সুবিধা বাড়ে এবং ফরাসি দেশে তোমার নাগরিকদের অধিকার দেওয়ার ব্যবস্থা করা হয়, সাম্য নীতিকে গ্রহণ করা হয় এবং যোগ্যতার ভিত্তিতে চাকরি দেওয়া হয়,
কর্মদক্ষতার ভিত্তিতে চাকরি দেওয়া হয়। তাহলে ফরাসি বিপ্লবের মাধ্যমে মুষ্টিমেয় যাজক অভিজাতদের ক্ষমতা এবং তাদের সুযোগ সুবিধাকে কেড়ে নেওয়া হয়। পাশাপাশি সাধারণ মানুষের অধিকার, সংবিধান পরিষদ যে অধিকার ঘোষণা করে সেই অধিকারের মধ্য দিয়ে সাধারণ মানুষের অধিকার, ব্যক্তি স্বাধীনতা, যোগ্যতার ভিত্তিতে চাকরি, এগুলো ফিরে দেওয়া হয়। 3 নম্বর, ফরাসি বিপ্লবের ফলে 3 নম্বরে হেডলাইন হবে গির্জার কর্তৃত্ব বিলোপ। আমরা একথা জানি, ফরাসি বিপ্লবের আগে আমরা বহু ভিডিওতে শিখেছি যে ফরাসি বিপ্লবের আগে চার্চ অত্যন্ত ক্ষমতার অধিকারী ছিল। চার্চের প্রধান কারা ছিল? চার্চকে কারা পরিচালনা করত? চার্চকে পরিচালনা করত যাজক সম্প্রদায়, মুষ্টিমেয় যাজক, ধনী যাজক, তারা চার্চকে পরিচালনা করত এবং তারা চার্চের নামে সম্পত্তি কিনত, চার্চের নামে সম্পত্তি কেন্দ্রীভূত করত তাদের নিজের হাতে। চার্চের আয়, চার্চের সম্পদকে মুষ্টিমেয় যাজক শ্রেণী ব্যক্তি স্বার্থে ব্যবহার করত। আর ধর্মের উপরে এই চার্চরা সম্পূর্ণভাবে কর্তৃত্ব করত। আর কি করত? চার্চ শিক্ষা ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করত, ধর্ম শিক্ষাকে নিয়ন্ত্রণ করত, আর সম্পত্তিকে নিজেদের স্বার্থে ব্যবহার করত। তারা ভোগ বিলাসের মধ্যে জীবন কাটাত। ফরাসি বিপ্লব চার্চের এই কর্তৃত্ব, যাজক সম্প্রদায়ের অবাঞ্ছিত অগণতান্ত্রিক যে কর্তৃত্ব, অধিকার ভোগ, সমস্ত কিছু বন্ধ করে দিয়েছিল। সাধারণ মানুষকে চার্চ ধর্মের নামে শোষণ করত, অত্যাচার করত। সেই অত্যাচারের হাত থেকে ফরাসি বিপ্লব সাধারণ মানুষকে রক্ষা করেছে। ফরাসি বিপ্লব এই যাজক সম্প্রদায়কে রাষ্ট্রের কর্মচারী হিসাবে নিয়োগ করেছে। যাজক সম্প্রদায়ের অবাঞ্ছিত কর্তৃত্ব, অবাঞ্ছিত সম্পত্তি ভোগ, সমস্ত কিছু বিলুপ্ত করে। 4 নম্বর পয়েন্ট। 4 নম্বর পয়েন্টের হেডলাইন জনগণের সার্বভৌম ক্ষমতা। জনগণের সার্বভৌম ক্ষমতা। ফরাসি বিপ্লবের আগে সাধারণ কৃষক সম্প্রদায়ের, শ্রমিক সম্প্রদায়ের, খেটে খাওয়া মেহনতি মানুষের হাতে কোনো রাজনৈতিক ক্ষমতা ছিল না। রাজনৈতিক ক্ষমতা ছিল রাজার হাতে এবং মুষ্টিমেয় অভিজাত শ্রেণীর মানুষ, মুষ্টিমেয় যাজক শ্রেণীর মানুষ, তারা রাজাকে পরিচালনা করতেন। সাধারণ মানুষের কোনো রকমের ক্ষমতা ছিল না, কর্তৃত্ব ছিল না। ফরাসি বিপ্লবী প্রথম প্রমাণ করেছে যে ফরাসি বিপ্লব প্রথম প্রমাণ করেছে যে জনগণই হলো চূড়ান্ত ক্ষমতার অধিকারী, জনগণই হলো সার্বভৌম ক্ষমতার অধিকারী। কেন্দ্রীভূত স্বৈরাচারী রাজতন্ত্রের অবসান ঘটিয়েছে, প্রজাতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করেছে ফরাসি বিপ্লব। তার মধ্যে প্রজাতন্ত্রের সঙ্গে জনগণ ওতপ্রোতভাবে যুক্ত। এখানে জনগণ এর হাতে ক্ষমতা দেওয়া হয়েছে। বিপ্লবের পর 1789 সালে ফ্রান্সের জাতীয় পরিষদ ঘোষণা করেন যে, একটি ঘোষণাপত্রে তারা উল্লেখ করেন যে ফরাসি জনগণ ব্যক্তিগত স্বাধীনতা পাবে, ফরাসি জনগণ বাক স্বাধীনতা পাবে, ফ্রান্সে সংবাদপত্রের স্বাধীনতা থাকবে, ফ্রান্সের প্রাপ্তবয়স্ক মানুষ ভোটের অধিকার পাবে। ঘোষণা করেছে প্রাপ্তবয়স্ক মানুষ ভোটের অধিকার পাবে, আর মানুষ সভা সমিতি গঠন করতে পারবে। এইভাবে ফরাসি বিপ্লবের পর ফ্রান্সে
জনগণের হাতে ক্ষমতা চলে যায়, ক্ষমতা লাভ করে জনগণ। স্বৈরাচারী রাজতন্ত্রের সঙ্গে রাজা, মুষ্টিমেয় অভিজাত মানুষ, মুষ্টিমেয় ধনশালী যাজক সম্প্রদায়, এদের হাত থেকে ক্ষমতা জনগণের হাতে চলে আসে, আর যোগ্যতার ভিত্তিতে চাকরি দেওয়ার ব্যবস্থা করা হয়। এই হলো ফরাসি বিপ্লবের 4 নম্বর তোমার ফলাফল। 5 নম্বর পয়েন্ট। 5 নম্বর পয়েন্টের হেডলাইন লিখবে শাসন ব্যবস্থার উপর প্রভাব। ফরাসি বিপ্লবের আগে ফরাসি দেশে পুরাতন তন্ত্র ছিল, স্বৈরাচারী কেন্দ্রীভূত রাজতন্ত্র ছিল। কেন্দ্রীভূত মানে কি? দেশের সর্ব অংশের ক্ষমতা একটা অংশে, এক জায়গাতে একজন ব্যক্তির হাতে থাকবে, একে বলা হয় কেন্দ্রীভূত শাসন ব্যবস্থা। এই কেন্দ্রীভূত শাসন ব্যবস্থাকে ফরাসি বিপ্লব ভেঙে দিয়েছে। কেন্দ্রীভূত শাসন ব্যবস্থার পরিবর্তে ফ্রান্সে ফরাসি বিপ্লবের পর বিকেন্দ্রীভূত শাসন ব্যবস্থা চালু হয়েছে। ফরাসি দেশকে বিভিন্ন প্রদেশে ভাগ করা হয়েছে, বিভিন্ন প্রদেশের স্থানীয় শাসক মণ্ডলী তৈরি হয়েছে, তাদের হাতে ক্ষমতা দেওয়া হয়েছে। এক কথায় ফ্রান্সে বিপ্লবের পর বিকেন্দ্রীভূত শাসন চালু হওয়ার পরে ক্ষমতা বিকেন্দ্রীভূত হয়েছে। ক্ষমতাকে এক জায়গায় এক বিন্দুতে ধরে রাখা হয়নি। বিপ্লবের আগে ফরাসি দেশে বিভিন্ন ধরনের আইন ছিল, বিভিন্ন প্রদেশে বিভিন্ন রকমের আইন ছিল। প্রদেশের হাতে ক্ষমতা তো ছিলই না, বিভিন্ন প্রদেশ বিভিন্ন আইন দ্বারা পরিচালিত হতো। ফরাসি বিপ্লবের পর একই আইন সারা প্রদেশে প্রযোজ্য হয়। অভিন্ন আইন ব্যবস্থা ফ্রান্সে চালু হলো। একটি আইনের মাধ্যমে ফরাসি দেশ পরিচালিত হয়। ফরাসি বিপ্লবের আগে বিচারের নামে প্রহসন চলত। লেতার দি কেসে আইনের মাধ্যমে সন্দেহ বসে মানুষকে ধরে নিয়ে এসে বাস্তিল দুর্গে বিচার হতো, তাদেরকে হত্যা করা হতো, বিনা বিচারে বিনা কারণে আটক এবং তার মৃত্যু। এবং ফ্রান্সে যে প্রশাসনিক ব্যবস্থা সেটা দুর্নীতিগ্রস্ত ছিল, প্রশাসকরা স্বেচ্ছাচারী ছিল। এগুলি ফরাসি বিপ্লবের পরে বন্ধ করা হয়েছে। প্রশাসনে নিয়োগের ক্ষেত্রে যোগ্যতাকে বিচার করা হয়েছে। বিচার ব্যবস্থাতে বংশানুক্রমিক বিচারপতি নির্ধারণের ব্যবস্থাকে বাতিল করে যোগ্যতার ভিত্তিতে বিচারপতিদের নিয়োগের ব্যবস্থা করা হয়েছে। নেক্সট 6 নম্বর পয়েন্ট। হেডলাইন হলো জাতীয়তাবাদ, ন্যাশনালিজম। ফরাসি বিপ্লবের আগে ফ্রান্সে জনগণের মধ্যে যে আনুগত্য ছিল, রাষ্ট্রের প্রতি আনুগত্য ছিল, ফরাসি রাষ্ট্রের প্রতি, সেটা স্বৈরাচারী রাজতন্ত্রের প্রতি আনুগত্য ছিল। তারা স্বৈরাচারী রাজতন্ত্রের প্রতি আনুগত্য প্রকাশ করতে বাধ্য ছিল। তারা নিঃশর্তভাবে, শর্তহীনভাবে আনুগত্য প্রকাশ করত। রাজার কাছে, রাজার বিরুদ্ধে কোনো প্রশ্ন তারা তুলতে পারত না। রাজা জনগণের অধিকার কেড়ে নিয়েছে, জনগণের উপর শোষণকে মেনে নিয়েছে, তারা শোষণকে স্বীকার করেছে। মুষ্টিমেয় যাজক অভিজাত শ্রেণীর যে শোষণ, অত্যাচার, নিপীড়ন রাজা
নীরব দর্শকের ভূমিকা পালন করতেন। রাজা কোনো প্রতিবাদ করতেন না, সুবিচার করতেন না। তাহলে ফরাসি দেশের প্রতি ফরাসি বিপ্লবের আগে জনগণ আনুগত্য প্রকাশ করত না, আনুগত্য প্রকাশ করত স্বৈরাচারী রাজতন্ত্রের প্রতি, আনুগত্য প্রকাশ করত দুর্নীতিগ্রস্ত বিচার ব্যবস্থার প্রতি, আনুগত্য প্রকাশ করত দুর্নীতিগ্রস্ত প্রশাসনের প্রতি। ফরাসি বিপ্লব এই সবের পরিবর্তন ঘটিয়েছে। ফরাসি বিপ্লব শিখিয়েছে ফরাসি দেশের জনগণকে যে ফরাসি দেশ আগে, শাসক আগে না, দেশের প্রতি আনুগত্য। আর ফরাসি জনগণকে একই সূত্রে আবদ্ধ করেছে, যে ফরাসি জনগণ ভাবতে শিখেছে যে আমরা ফরাসি একটা জাতি। ফ্রেঞ্চ নেশান বিল্ডিংয়ের ধারণা ফরাসি বিপ্লব ফরাসি দেশের জনগণকে দিয়েছে, যা পরবর্তীকালে বহু দেশ নেশান বিল্ডিংয়ের ধারণাকে গ্রহণ করেছে। পরাধীন ভূখণ্ডের জাতীয়তাবাদ অপরিহার্য। জাতীয়তাবাদ না থাকলে পরাধীন ভূখণ্ড স্বাধীন হতে পারে না। আমেরিকার স্বাধীনতা যুদ্ধ, সেখানে কিন্তু 13টি উপনিবেশের মধ্যে জাতীয়তাবাদ গড়ে উঠেছিল। সব দেশের পরাধীন ভূখণ্ডের মধ্যে জাতীয়তাবাদ, ন্যাশনালিজম দরকার। আবার দেশ গঠনের পর, রাষ্ট্র গঠনের পর দরকার ন্যাশনালিজম, রাষ্ট্রের উন্নতি, রাষ্ট্রের সার্বভৌমত্ব, রাষ্ট্রের বিচ্ছিন্নতাবাদকে রুখে দেওয়ার জন্যে দেশের জনগণকে একই সূত্রে আবদ্ধ, একই সূত্রে গাঁথার জন্য ন্যাশনালিজম অপরিহার্য। দেশপ্রেম, দেশের প্রতি ভালোবাসা, এই যে ধারণা ফরাসি বিপ্লবের মধ্য দিয়ে এসেছে ফরাসি জনগণের মধ্যে। 7 নম্বর পয়েন্ট, পুঁজিবাদী অর্থনীতির বিকাশ। ফরাসি বিপ্লব পুঁজিবাদী অর্থনীতির বিকাশ ঘটিয়েছে। ফরাসি দেশে সামন্তবাদ ছিল। সামন্ততান্ত্রিক অর্থনীতি হলো কৃষিভিত্তিক অর্থনীতি। সেই জায়গায় ফরাসি বিপ্লবে নেতৃত্ব দিয়েছিল কারা? ফরাসি বিপ্লবে নেতৃত্ব দিয়েছিল উদীয়মান ধনিক বণিক শ্রেণী। তৃতীয় সম্প্রদায়ের মধ্যে মুষ্টিমেয় ব্যক্তি, তারা ধনী ছিল, শিল্পের মালিক, বড় বড় ব্যবসার মালিক। তারা সামন্তবাদী শক্তিকে উচ্ছেদ করেছে। তারা তৃতীয় সম্প্রদায়ের কৃষক, শ্রমিক, খেটে খাওয়া মানুষকে নেতৃত্ব দিয়েছে এবং বিপ্লবের মাধ্যমে তোমার রাজতন্ত্র, স্বৈরাচারী রাজতন্ত্রের অবসান ঘটিয়েছে। যার ফলে তারা পরবর্তী যে শাসন ব্যবস্থা, সেই শাসন ব্যবস্থাতে কর্তৃত্ব করেছে উদীয়মান ধনিক বণিক শ্রেণী। তারা কি করেছে? তারা পুঁজিবাদী অর্থনীতির বিকাশ ঘটিয়েছে। কৃষিভিত্তিক অর্থনীতির জায়গায় শিল্পভিত্তিক অর্থনীতি তারা চালু করেছে। শিল্পের ক্ষেত্রে অবাধ যে উৎপাদন ব্যবস্থা, সেটাকে তারা গ্রহণ করেছে। ইংল্যান্ডের অ্যাডাম স্মিথের দি ওয়েলথ অফ নেশনস গ্রন্থের উল্লেখিত অবাধ ব্যবসা বাণিজ্যের নীতি ফরাসি দেশে ফরাসি বিপ্লবের পরে গৃহীত হয়। পুঁজিবাদী অর্থনীতির বিকাশ ঘটে। অবাধ ব্যবসা বাণিজ্য, অবাধে উৎপাদন ব্যবস্থা চলবে শিল্পে, কৃষিতে, যার ফলে পুঁজিবাদী অর্থনীতির বিকাশ ঘটেছে ফরাসি দেশে। 8 নম্বর পয়েন্ট। 8 নম্বর পয়েন্ট হলো যে ফরাসি দেশে সমাজবাদের উদ্ভব ঘটেছে ফরাসি বিপ্লবের মাধ্যমে। ফ্রান্সে যে পুঁজিবাদী অর্থনীতি গৃহীত হয় ফরাসি বিপ্লবের পর, তাতে একদিকে যেমন পুঁজিপতি শ্রেণীর উদ্ভব হয়, অন্যদিকে তেমনি শ্রমিক শ্রেণী, সর্বহারা শ্রেণী বা প্রলেতারিয়েট শ্রেণীর উদ্ভব হয়। এই শ্রমিক শ্রেণী তারা ফরাসি বিপ্লবের সময় পুঁজিপতিদের সঙ্গে
কাঁধে কাঁধ মিলিয়ে বিপ্লব সংগঠিত করলেও তারা পরবর্তীকালে এই বিপ্লবের পরে একটা শ্রেণী হিসাবে গণ্য হয়েছে। ফ্রান্সের শ্রমজীবী শ্রেণী ইংল্যান্ডের শ্রমিক শ্রেণীকে অনুকরণ করে তারা শ্রেণী হিসাবে, একটা সর্বহারা শ্রেণী হিসাবে, খেটে খাওয়া মানুষের শ্রেণী হিসাবে, শোষিত বঞ্চিত শ্রেণী হিসাবে তারা সংগঠিত হয়েছে, যার ফলে তাদের দাবি, অর্থনৈতিক দাবি, এবং পরবর্তীকালে এই যে অর্থনৈতিক দাবি, তার ভিত্তিতে তারা আদর্শকে অবলম্বন করে তারা রাষ্ট্র ক্ষমতা দখলে উদ্যোগী হয়েছে। তাই আমরা বলতে পারি যে ফরাসি বিপ্লব সমাজতন্ত্রের একটা উৎস। এছাড়া সমাজতান্ত্রিক মূল প্রবক্তা, বিজ্ঞানভিত্তিক সমাজতন্ত্রের প্রবক্তা কার্ল মার্কস যে তত্ত্ব রচনা করেছেন, তিনি ফরাসি দেশের এই ফরাসি বিপ্লবের পরবর্তীকালে ফরাসি দেশে বেবিউ, লুই ব্ল্যাঙ্কি, এরা পুঁজিবাদকে দায়ী করেছে শ্রমিক শ্রেণীর শোষণের জন্য, শ্রমিক শ্রেণীর দুর্দশার জন্য, এবং শ্রমিক শ্রেণীকে তারা বলেছেন যে শাসনতান্ত্রিক পথে, সাংবিধানিক পথে আন্দোলন করতে। কিন্তু মার্কস সেখানে শ্রেণী সংগ্রামকে গুরুত্ব দিয়ে ফরাসি বিপ্লবের যে আদর্শ, সমাজতান্ত্রিক যে আদর্শ, পরবর্তীকালে ফ্রান্সে যে সমাজতান্ত্রিক আদর্শে বিকাশ ঘটেছে, সেটাকে মার্কস স্টাডি করে তার যে সায়েন্টিফিক সোশ্যালিজম, তার একটা উৎস হিসাবে ফরাসি সমাজবাদকে চিহ্নিত করেছে। তিনি ফরাসি দেশের এই সমাজবাদী ভাবনাকে গুরুত্ব দিয়ে তার তত্ত্ব রচনা করেছেন। তাহলে দেখছি ফরাসি বিপ্লবের ফলাফল অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা এরপরে উল্লেখ করব 9 নম্বর পয়েন্ট। 9 নম্বরে কি? শিক্ষা সংস্কৃতির বিস্তার। দেখো, ফরাসি বিপ্লবের আগে শিক্ষা ব্যবস্থা ফ্রান্সে চার্চের নিয়ন্ত্রণে ছিল। চার্চ তাদের প্রতি অনুগত শিক্ষা চালু করেছিলেন। যাজকরা শিক্ষার মাধ্যমে চার্চের প্রতি আনুগত্য পরায়ণ হয় মানুষ, এমন শিক্ষা বিস্তার করেছিলেন। ফরাসি বিপ্লব গির্জার এই আধিপত্য, যাজক সম্প্রদায়ের এই একচেটি আধিপত্য কেড়ে নেয়, তাদেরকে সরকারি কর্মচারী হিসাবে নিয়োগ করে। তাই শিক্ষাকে চার্চের জায়গা থেকে তুলে নিয়ে এসে চার্চের হাত থেকে কেড়ে নিয়ে রাষ্ট্রের নিয়ন্ত্রণে আনা হয়েছে। এইভাবে ফরাসি বিপ্লব রাষ্ট্র নিয়ন্ত্রিত শিক্ষা ব্যবস্থা চালু করতে আদর্শ দিয়েছে, এবং আধুনিক যে শিক্ষা, মডার্নাইজেশনের যে শিক্ষা, সেই শিক্ষা বিস্তারের উদ্যোগ ফরাসি বিপ্লব দিয়েছে। তাই আমরা বলবো ফরাসি বিপ্লবের আদর্শ থেকে যে শিক্ষা, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংস্কৃতির ক্ষেত্রে বিরাট পরিবর্তন এনেছে। 10 নম্বরে হেডলাইন হলো সাম্য, মৈত্রী, গণতন্ত্র, স্বাধীনতা। 10 নম্বর পয়েন্ট, ফরাসি বিপ্লব সাম্যের আদর্শকে, সমান অধিকারের ঘোষণা, সাম্যের আদর্শকে প্রসার করেছে। ফরাসি দেশে এবং বিভিন্ন দেশে এটা প্রসারিত হয়েছে। স্বাধীনতার আদর্শ, ব্যক্তিগত স্বাধীনতার আদর্শ ফরাসি বিপ্লবের মধ্য দিয়ে প্রচার করা হয়েছে এবং দেশে দেশে এটা প্রসারিত হয়েছে। গণতান্ত্রিক আদর্শ আজকে পৃথিবীর প্রায় দেশ গ্রহণ করেছে। এই গণতন্ত্রের কথা ফরাসি বিপ্লব ঘোষণা করেছে। ফরাসি বিপ্লবের উপহার এটা। সৌভ্রাতৃত্ব, আজকে পৃথিবীতে বলা হয় যে আজকের পৃথিবী আন্তর্জাতিকতাবাদে বিশ্বাসী। আজকে পৃথিবী
যুদ্ধ চাই না, শান্তি চাই, বিশ্ব শান্তি নিরাপত্তার পক্ষে প্রত্যেকটা গণতান্ত্রিক রাষ্ট্র, তত্ত্বগতভাবে অন্তত। তাহলে এই যে সৌভ্রাতৃত্বের রাষ্ট্রের মধ্যে সুসম্পর্ক, একটা রাষ্ট্রের জনগণের মধ্যে সুসম্পর্ক, এই আদর্শ ফরাসি বিপ্লব থেকে পাওয়া গিয়েছে। সাম্যের আদর্শ, স্বাধীনতার আদর্শ, গণতন্ত্রের আদর্শ, সৌভ্রাতৃত্বের আদর্শ বিশ্বের প্রায় দেশ সংবিধানে গ্রহণ করেছে। এই আদর্শকে, ভারতবর্ষের সংবিধানের আদর্শকে গ্রহণ করা সংবিধানে উল্লেখ আছে। সাম্যের আদর্শ ফরাসি বিপ্লবের আদর্শ, গণতন্ত্রের আদর্শ ফরাসি বিপ্লবের আদর্শ, সৌভ্রাতৃত্বের আদর্শ সংবিধানের প্রস্তাবনায় উল্লেখ আছে, ফরাসি বিপ্লব থেকে নেওয়া হয়েছে। তাহলে ফরাসি বিপ্লবের ফলাফল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার 11 নম্বর পয়েন্ট হচ্ছে ফ্রান্সের ক্ষেত্রে এবং ফ্রান্সের বাইরে অন্যান্য দেশে ফরাসি বিপ্লবের প্রভাব। ফরাসি বিপ্লব ফ্রান্সের আভ্যন্তরীণ ক্ষেত্রে যেমন অভিন্ন আইন ব্যবস্থা চালু করার কথা বলেছে, ফরাসি দেশের জনগণের ব্যক্তিগত স্বাধীনতা, বাক স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা ফরাসি বিপ্লব দিয়েছে। তেমনি ফরাসি বিপ্লবের আদর্শ, সাম্যের আদর্শ, গণতন্ত্রের আদর্শ, সৌভ্রাতৃত্বের আদর্শ ইউরোপের অন্যান্য দেশে ছড়িয়ে পড়েছে। আমরা দেখব যে পরবর্তীকালে অস্ট্রিয়ার উপনিবেশ ছিল ইটালি, অস্ট্রিয়ার উপনিবেশ ছিল জার্মানির ছোট ছোট রাজ্য, এবং আমরা দেখব যে রাশিয়ার শাসক স্বৈরাচারী ছিলেন। এই সমস্ত পরাধীন ভূখণ্ডে এবং স্বাধীন ভূখণ্ডের জনগণের মধ্যে সাম্যের আদর্শ প্রসারিত হয়েছে, গণতন্ত্রের আদর্শ প্রসারিত হয়েছে, সৌভ্রাতৃত্বের আদর্শ বিভিন্ন রাষ্ট্রের মধ্যে প্রসার লাভ করেছে, যার ফলে আমরা দেখব যে ফরাসি বিপ্লবের আদর্শ ইউরোপের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে সমকালে এবং পরবর্তীকালে। আজকেও ফরাসি বিপ্লবের আদর্শকে বিভিন্ন দেশ মেনে চলছে, গুরুত্ব দিচ্ছে। সৌভ্রাতৃত্বের আদর্শ, ইন্টারন্যাশনালিজম, আজকে আন্তর্জাতিক সম্পর্কের মূল ভিত্তি হলো তোমার জাতীয়তাবাদ নয়, আন্তর্জাতিক সম্পর্কের মূল ভিত্তি হলো আন্তর্জাতিকতাবাদ, ইন্টারন্যাশনালিজম। এই যে ধারণা, এই ধারণা ফ্রেঞ্চ রেভলিউশনের সৌভ্রাতৃত্বের, ফ্র্যাটার্নিটির ধারণা থেকে নেওয়া। বিশ্বের প্রায় দেশ গণতান্ত্রিক, এটাকে গ্রহণ করেছে। তাহলে সমকালীন ইউরোপে ফরাসি বিপ্লবের প্রভাব পড়েছে। তাই আমরা এই যে পয়েন্ট আকারে আলোচনা করলাম, 11টা পয়েন্ট, তোমরা ভালো করে শুনবে। এর ভিত্তিতে আমরা এই ফরাসি বিপ্লবের গুরুত্ব মূল্যায়ন করব তার ফলাফলের ভিত্তিতে। ফরাসি বিপ্লব তাহলে আমরা দেখছি বিশ্ব ইতিহাসে একটা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়, গুরুত্বপূর্ণ ঘটনা, একটা আলোড়ন সৃষ্টিকারী ঘটনা। আমরা বিশ্বে কয়েকটা ঘটনার কথা বিশেষভাবে উল্লেখ করব। শিল্প বিপ্লব, আমেরিকার স্বাধীনতার যুদ্ধ, ফরাসি বিপ্লব। ফরাসি বিপ্লব পৃথিবীকে একটা নতুন দিক খুলে দিয়েছে। পলিটিক্যাল সিস্টেমের ক্ষেত্রে, নাগরিক অধিকার, নাগরিক স্বাধীনতা, শাসন ব্যবস্থার একটা পরিবর্তনের ক্ষেত্রে একটা যুগান্তকারী ঘটনা। এর গুরুত্ব অনেক বেশি। এর গুরুত্বকে ফরাসি রেভলিউশনকে, 1789 রেভলিউশনকে মাপা যাবে না। যদিও উদীয়মান ধনিক বণিক শ্রেণী তারা পুরোপুরিভাবে ফ্রেঞ্চ রেভলিউশনের মাধ্যমে ক্ষমতায় আসতে পারেনি। ক্যাপিটালিজমের অর্থনীতির বিকাশ ঘটেছে, পুঁজিপতি শ্রেণীর বিকাশ ঘটেছে, কিন্তু পুঁজিপতি শ্রেণী
সাময়িকভাবে ফ্রেঞ্চ রেভলিউশনের মধ্য দিয়ে সামন্তবাদী শক্তিকে উচ্ছেদ করলেও আমরা দেখব পরবর্তীকালে এই সামন্তবাদী শক্তি ফিরে এসেছে। ফ্রান্সে নেপোলিয়নের একনায়কত্ব প্রতিষ্ঠিত হয়েছে। নেপোলিয়ন সাম্যের আদর্শকে প্রচার করেছেন, গণতন্ত্রের কথা প্রচার করেছেন, অভিন্ন আইন ব্যবস্থা চালু করেছেন, শাসনের সংস্কার করেছেন, ন্যাশনালিজমকে গুরুত্ব দিয়েছেন ফ্রেঞ্চ রেভলিউশনের আদর্শ। তবুও কিন্তু তিনি ডিক্টেটরশিপ কায়েম করেছিলেন এবং সাম্রাজ্যবাদী নীতি গ্রহণ করেছিলেন, যার ফলে নেপোলিয়নের পতন ঘটেছে। ইউরোপের অন্যান্য স্বৈরশক্তি তার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে অস্ট্রিয়ার শাসক মেটার্নিকের নেতৃত্বে সংগঠিত হয়ে নেপোলিয়নকে পতন ঘটিয়েছে। তবুও কিন্তু ফরাসি দেশের যে বিপ্লবের আদর্শ মেটার্নিকের নেতৃত্বে অশুভ শক্তির আঘাত দমিয়ে রাখতে পারেনি। সাম্য, মৈত্রী, গণতন্ত্র, এই যে আদর্শ অন্ত সলিলা ফল্গু ধারার মতো বয়ে বয়ে যায়, কেউ রুখতে পারে না। আর এইগুলিকে রুখা মানে ইতিহাসের রথচক্রকে বিপরীত দিকে নিয়ে যাওয়া। আর যারাই এই রথচক্রকে বিপরীত দিকে নিয়ে যাবে তারা ওই রথের চাকার তলে পড়ে মৃত্যু হবে। আমরা দেখেছি ফরাসি দেশের বুর্জোয়া শ্রেণী এই প্রতিক্রিয়াশীল মেটার্নিকের বিরুদ্ধে তারা লড়াই করেছে এবং ধারাবাহিকভাবে বুর্জোয়া শ্রেণী তাদের কর্তৃত্ব হারিয়ে গিয়েছে। ফরাসি বিপ্লবের পরে যে কর্তৃত্ব প্রতিষ্ঠিত করেছিল, আমরা দেখেছি যে পুরাতন রাজতন্ত্র, স্বৈরাচারী পূর্ব রাজতন্ত্র 1789 বিপ্লবের মাধ্যমে যেটা তুলে দেওয়া হয়েছে, আমি আজকে আলোচনা করেছি ভিডিওতে, সেই পুরাতন রাজতন্ত্র আবার ফিরে আসছে। 1815 সালে অষ্টাদশ লুই ক্ষমতায় আসছেন, আবার ফিরে আসলো। আমরা দেখব অষ্টাদশ লুইয়ের পরে তোমার ক্ষমতায় আসছেন দশম চার্লস। দশম চার্লসকে ক্ষমতাচ্যুত করা হয়েছে জুলাই বিপ্লবের মাধ্যমে। দশম চার্লসের যে স্বৈরাচারী নীতি, সেই নীতির বিরুদ্ধে মানুষ ঐক্যবদ্ধ হয়েছে বুর্জোয়া শ্রেণীর নেতৃত্বে। জুলাই বিপ্লব 1830 সালে লুই ফিলিপ তার জায়গায় ক্ষমতায় এসেছেন, অনেকটা প্রগতিশীল রাজা, ভালো রাজা, দশম চার্লসের তুলনায় ভালো রাজা। অষ্টাদশ লুই পূর্ব রাজবংশের একজন রাজা। 1824 সালে তার মৃত্যু হলে দশম চার্লস ক্ষমতায় আসে, পূর্ব রাজবংশের রাজা। দশম চার্লসের বিরুদ্ধে বিপ্লব হয় 1830 সালে। সেই বিপ্লবের মধ্য দিয়ে দশম চার্লস ক্ষমতাচ্যুত হয়, সেই জায়গায় লুই ফিলিপ ক্ষমতায় আসে। 1848 সালে ফেব্রুয়ারি মাসে ফ্রান্সে আবার বিপ্লব হয়, একে বলা হয় ফেব্রুয়ারি রেভলিউশন। এর মধ্য দিয়ে বুর্জোয়া শ্রেণী পুরোপুরি ক্ষমতায় চলে এসেছে, মেটার্নিক তন্ত্রের অবসান ঘটে। তাহলে ফরাসি বিপ্লবের গুরুত্ব, তাৎপর্য অনেক বেশি, যেটাকে মাপা যাবে না এর পরিধি কতটা। আমরা জানি যে ক্যাপিটালিজম শ্রমিক শোষণের ব্যবস্থাকে সমর্থন করে। ক্যাপিটালিজম ধনতন্ত্র, যে গণতন্ত্র প্রকৃত অর্থে মুষ্টিমেয় ব্যক্তির গণতন্ত্র। তবু সেই প্রেক্ষাপটে ফরাসি দেশের যে রেভলিউশন, সেটা কিন্তু তাৎপর্যপূর্ণ ছিল। যেমনটা 1688 সালের বিপ্লব ইংল্যান্ডে, চরম রাজতন্ত্র, স্বৈরাচারী রাজতন্ত্র, স্বৈরাচারী যে সামন্ত শক্তির সাধারণ কৃষকদের উপর অত্যাচার, তার পরিবর্তে ইংল্যান্ডের উদীয়মান ধনিক বণিক শ্রেণীর যে বিপ্লব, পার্লামেন্টারি ডেমোক্রেসি আপেক্ষিক অর্থে ভালো, সামন্তবাদী শক্তির তুলনায় পুঁজিবাদী শক্তি প্রগতিশীল। এই কথা কার্ল মার্ক্সও তার দি কমিউনিস্ট ম্যানিফেস্টো, কার্ল মার্ক্স এবং
এঙ্গেলস স্বীকার করেছেন। যাই হোক, আজকের আলোচনা আমি শেষ করছি। তোমরা ভালো করে ভিডিওটা দেখবে, আলোচনা আরও বড় আর করব না এই বলে, যারা আমার ভিডিও দেখো শেষ অবধি দেখবে এবং আমার পাশে থাকবে, এই বলেই আমি আজকের আলোচনা শেষ করলাম।